নমস্কার। এখন অঘ্রাণ মাস, শীত শীত আছে। তো যারা বসে আছেন তারা কিন্তু প্রত্যেকটি পলিটিক্যাল ডেমোক্রেসির এক একজন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বনাথ রায়। তিনি খণ্ডঘোষ থেকে বিলং করেন মাস্টারমশাই, আপনাকে অভিনন্দন। উনি স্বাস্থ্যে কর্মদক্ষ। ডান দিকে যাকে দেখছেন সাদা জ্যাকেট পরে, মেমারি থেকে বিলং করেন নিত্যানন্দ ব্যানার্জি, তিনি পূর্তে কর্মদক্ষ। গার্গী নাহার সহকারী সভাধিপতি, আমি নয়ন রায়। আর যিনি মেন মধ্যমণি তিনি হচ্ছেন শ্যামাপ্রসন্ন লোহার সভাধিপতি। অনেক কাটাছাড়া তো হয়, অনেক বিশ্লেষণ আমি করি গণতান্ত্রিকভাবে, সেটা তো হতেই পারে। অজয়ের পারে মঙ্গলকোট মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে হোক, সাংস্কৃতিক দিক থেকে হোক, দর্শনের দিক থেকে হোক। ভোট আসছে, এসআইআর কাটা, এইসব নিয়ে দু চার কথা সুযোগ হয়েছে বলার। সভাপতি সাহেব, স্বাগত, অভিনন্দন আপনাকে। এমন একটা সময় আমরা আপনি বলতে পারেন যে অজয় আর দামোদরের সংমিশ্রণ। দামোদরের পারে মানুষ হচ্ছে মাস্টারমশাই বিষ্ণুবাবু, আপনি হচ্ছে অজয়ের পারে মানুষ। অজয়ের মাটি এবং হচ্ছে মঙ্গলকোটের সংস্কৃতি নিয়ে শুরু করতে চাই। সেখানকার ঐতিহ্য, ইতিহাস, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষ ছত্রে ছত্রে প্রস্ফুটিত। এগুলোকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে আপনার ভূমিকা বা ভাবনা চিন্তা কি? শুধু ভূমিকা ব্যক্তিগত আমার যা আছে তার চেয়ে অনেক সজাগশীল মানুষ রয়েছে যারা মঙ্গলকোটের ঐতিহ্যকে ধরে রাখতে চান এবং মঙ্গলকোটের যে প্রত্নতাত্ত্বিক একটা গুরুত্ব রয়েছে সেটাকে তারা আঁকড়ে ধরে রেখেছেন। যেমন সম্রাট মুন্সি সহ আগে ছিলেন কেশব ব্যানার্জি, এই ধরনের বহু মানুষ যারা নিরলসভাবে কাজ করছেন। কিভাবে মঙ্গলকোটের যে সেই বিক্রমাদিত্যর গল্প থেকে শুরু করে, কাহিনী থেকে শুরু করে, কুমোদরঞ্জন মল্লিক রয়েছেন একদিকে, আবার রয়েছেন কাজী নজরুল ইসলাম, যে স্কুলের ছাত্র ছিলেন মাথুর নবীনচন্দ্র ইনস্টিটিউট। তো এইভাবে আবার দেখুন, একদিকে মা যুগাদ্দার হচ্ছে 51 পীঠ সতীপীঠ, আবার মঙ্গলচণ্ডী সতীপীঠ, এই করে। এবং মঙ্গলকোট গ্রামের ভিতরে রয়েছে পীর বাবার আস্তানা, যেটা বহু দূর দূরান্ত থেকে মানুষ ওখানে আসেন। এইভাবেই মঙ্গলকোট একটা যে ঐতিহ্যপূর্ণ জায়গা রয়েছে, সেটা মঙ্গলকোটের মানুষ সেটা এখনো ধরে রাখার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে আমিও রয়েছি, ওনাদের পাশে থেকে ধরে রাখার। এবং আমরা এই পদক্ষেপে আমরা একটা মিউজিয়ামের জন্য পাঠিয়েছি অ্যাপ্রুভাল এর জন্য। একটা মিউজিয়াম খুব তাড়াতাড়ি শুরু হবে, আশা করি আমরা আগামী 2-3 মাসের মধ্যে কাজ শুরু করে দিতে পারবো। আমি এই কারণেই প্রথমে শুরুটা করলাম, ইতিহাসের প্রতি সমাদর, সমাদৃত ভাবনা বিকশিত, যা আমাদেরকে সবসময় সমৃদ্ধ করতে সাহায্য করে। ইতিহাস বেঁচে আছে, ইতিহাস আছে বলে আমরা বেঁচে আছি। এই ইতিহাসের প্রতি আমরা প্রত্যেকে দায়বদ্ধ। এটা নিয়ে আপনার সঙ্গে অনেকবার কথা হয়েছে, ঠিকই যাদের কথা বললেন তাদের জন্য আমরা আজ রয়েছি। তাই আজকে কোনো আপনার সঙ্গে আমার কাটাছাড়া কোনো কথা হবে না। আমি যার জন্য সংস্কৃতি দর্শন নিয়ে কথাবার্তা বলতে শুরু করলাম। মাঝে মাঝে কিছু কাটা থাকতে পারে। এবার রাজনীতির মঞ্চে জায়গাতে আসি। পলিটিক্যাল ডেমোক্রেসি খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে ফোর্থ পিলার ডেমোক্রেসি খুব গুরুত্বপূর্ণ। সাহচর্যের ভূমিকায় মঙ্গলকোটে মাটি উত্তপ্ত হচ্ছে বলে মনে হয় আপনার রাজনৈতিকভাবে? মঙ্গলকোটের মাটি বরাবরই উত্তপ্ত ছিল। বর্তমান পরিস্থিতিতে যদি দেখা যায় কয়েক মাস, সেটা অনেক কমে এসছে এবং এখন মঙ্গলকোট শান্ত। মানে কি শান্ত, মানে স্রোত কি একদম ঠিকঠাক? একদম মঙ্গলকোট শান্তভাবেই রয়েছে। মানে আপনি হরপ করে বলছেন তো? হ্যাঁ, এই মুহূর্তে মঙ্গলকোট শান্ত। না, যে মঙ্গলকোট বলতে একসময় বোমা হ্যাঁ, বারুদ। হ্যাঁ, একটা সময় মঙ্গলকোটের পরিচয় দিতে হতো। মঙ্গলকোট জায়গাটা আমরা যখন পড়াশোনার সুবাদ বা কর্মসূত্রে বাইরে যেতাম জেলার, কলকাতা গেলে সেখানে মঙ্গলকোট বাড়ি বললে বোঝাতে হতো যে বর্ধমান থেকে যাওয়া যায় 40-45 কিলোমিটারের মধ্যে, আবার কাটোয়া থেকে যাওয়া যায়, বোলপুর থেকে কাছে, এইভাবে মঙ্গলকোটের অবস্থান। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা যখন ঘটে গেল, খুন খারাপি থেকে শুরু করে, তখন মঙ্গলকোটের যখন শুনতো মঙ্গলকোট বাড়ি, আশেপাশে লোকদের ডেকে এনে দেখাতো এদের মঙ্গলকোটের লোক এসছে, দেখ মঙ্গলকোটের তখন লোক খারাপ এসছে। লাগতো শুনতে? অবশ্যই খারাপ লাগতো। সেই মঙ্গলকোট আবার আস্তে আস্তে শান্তির পথে এসছে, এখন খুব ভালোভাবে রয়েছে মঙ্গলকোট। গর্ত অন্য কথা বলে, ইঁদুরের গর্ত অন্য কথা বলছে। বলছি আমাকে একটু বলুন, আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে ইঁদুরের গর্ত মানে হচ্ছে ইঁদুরের যে গর্ত যেভাবে করে, কিন্তু রাজনৈতিকভাবে ওটা অন্য ইস্যু আছে। মুখ্যমন্ত্রী প্রায় বলছেন যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ভাগ করে একটা রুটি হাফ হাফ করে দিয়ে দেবো।
আপনি মঙ্গলকোটে বিলং করেন, আপনি সভাধিপতি, আমাকে বলুন তো মঙ্গলকোটে কত পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করছে, যাদেরকে একটা রুটি ভাগ করে দেবে? আছে সংখ্যাটা? না, অনেক সংখ্যা মঙ্গলকোটের যারা বাইরে আছে? বাইরে আছে, অনেকেই বাইরে রয়েছেন, বিশেষ করে কেরল রয়েছেন, কেরলে রয়েছে চেন্নাই এবং বিশাখাপত্তনম, বোম্বে, এইসব জায়গায় অনেক পরিযায়ী শ্রমিক মঙ্গলকোট থেকে যায়, কাজ করেন সেখানে রুজি ওরা যদি রোজগারের ফিরে সঙ্গে। আসে তাদেরকে রুটি ভাগ করে দেবেন, মুখ্যমন্ত্রী বলেছে। পারবেন কাজ দিতে মঙ্গলকোটে? সেরকম কিছু আছে? শিল্প আছে? না, মঙ্গলকোটে সেই ধরনের শিল্প উম, কিছু নেই। কৃষিভিত্তিক কোনো শিল্প সে অর্থে একমাত্র মঙ্গলকোটের কৃষি নির্ভরশীল এরিয়া, কৃষিটাই মেন জীবিকা। এবং ওখানে মঙ্গলকোটে ধানের ফলন খুব ভালো হয়, বর্ধমান জেলার যেমন ধানের শস্যগুলা কোন সে ধানটা বিখ্যাত ওখানে? ওখানে বোরো ধানটাও ভালো হয়, আমনটাও ভালো হয়। আচ্ছা, আপনি সামনে বিধানসভা নির্বাচন আছে, এই প্রশ্নটা আপনাকে করি। মঙ্গলকোটের মাটিতে আপনি যখন রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়েছেন, চেতনায় সমৃদ্ধ হয়েছেন, ওখানে গড় আনুপাতিক আয় কত মানুষের ওখানে মঙ্গলকোটে সার্বিকভাবে? দেখুন, না খেয়ে কেউ থাকে না, যেটা বাম জামানায় শোনা যেত। আমরাই দেখেছি, আমি একটা তপশিলি বাড়ির ছেলে, এবং আমার এখনো যে পাড়ায় বাস করি, আমার তপশিলি পাড়ার মধ্যেই এখনো বাস করি এবং প্রত্যেকদিন ওখান থেকেই যাতায়াত করি। মানে কেউ তো ফ্যান ভাত ভাত খায় না বলছে? ভাত না, না, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে কি খায় তারা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কেউ আর সেই শুধু ফ্যান ভাত বিষয়টা নয়, ফ্যান ভাতের অনেক কোয়ালিটি আছে। ফ্যান ভাতটা আমি পছন্দ করি, আমি প্রত্যেকদিন আমিও ফ্যান ভাত ভালোবাসি। খেয়েই আসি, সেটা না। হুম। আপনি যে সেন্সে ফ্যান ভাত বলছেন, তখনকার দিনে যে ওই ফ্যান ফ্যান যেটা থাকতো, সেই ফ্যানে দু একটা ভাত পড়ে থাকতো, সেটাই নুন ফেলে চমকে খেত, সেইটা মানে হতো, দুধে ভাতে আছে? সেটা হতো ফ্যান ভাত। দুধে ভাতে আর আছে? এখন যে ভাত থেকে ফ্যান ভাত তুলে খাচ্ছি, সেটা হচ্ছে এ, এখন পরিস্থিতি। দুধে ভাতে আছে? তখন ফ্যানের মধ্যে ভাত আর ভাতের মধ্যে ফ্যান, তফাৎ হচ্ছে এই জায়গাটা। আপনি আমাকে বলাচ্ছেন, আপনি আপনি খুব বুদ্ধিমান পলিটিশিয়ান তো। দুধে ভাতে আছে? অবশ্যই, না খেয়ে কেউ নেই। আর আমি দেখেছি একটা সময়, ওই ভাদ্র মাসের সময় কাজ থাকতো না, তাল তাল তালের সিজন, সেই সময় তালের আঁঠি মেরে কেটেছে, সেই খাবার খেয়ে কেটেছে। না খেয়েও একবেলা খেয়ে কেটেছে, আমি দেখেছি নিজে, আমার ছোট বয়সটা আমি নিজে প্রত্যক্ষভাবে দেখে এসেছি। একদম ভোটে দাঁড়াবেন? দলের সিদ্ধান্ত। তো ডিপ্লোম্যাটিক উত্তর হলো। মন কি বলছে? অন্তর কি বলছে? যে রাজনীতি, শুনুন, রাজনীতির জগতের লোক যারা আসে, প্রত্যেকে রাজনৈতিক অ্যাম্বিশন নিয়ে আসে একটা। কেউ যখন পুরোপুরি ই, রাজনৈতিক জগতে প্রবেশ করে, তো তো অবশ্যই মানুষের অ্যাম্বিশন থাকবে। আর আমি যদি কোনো দলের যখন প্রতিনিধি হয়ে কাজ করব, আমার দলের সিদ্ধান্তটাই আমার কাছে শেষ সিদ্ধান্ত। আচ্ছা, জেগে স্বপ্ন দেখেন? স্বপ্ন কখন কিভাবে আসবে বলা তো মুশকিল। আচ্ছা, যদি জেগে স্বপ্ন দেখে থাকেন, তা স্বপ্নের একটা ধারা আছে অনেক। হুম, কেউ ভোরবেলাতে স্বপ্ন দেখলে সত্যি আসে না, হুম, মা মাসিরা বলে, কাকিমারা হুম। বলে। আপনার মনে হয় না স্বপ্ন দেখতে দেখতে যা কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন, এগুলো একটু বিধানসভার অধিবেশন কক্ষে বলি না, না, ইচ্ছা আমি হয়? বিধানসভায় কোনোদিন যাইনি, আমি না, আমি বলছি বলতে বিধায়ক পারবো না। হিসেবে ইচ্ছা নেই এই আমার শব্দগুলো যে বিধানসভা পার্লামেন্ট ডেমোক্রেসি বিধানসভা চলে? পাস দিয়ে গিয়েছি আমি, কারণ হাইকোর্টের পাশেই বিধানসভা, সেই হিসাবে তার দু একবার কোনো ইয়ের আপনি সঙ্গে পাস দেখা কাটাতে, আমি করতে। পেশা আইনজীবী, আমি জানি আপনাকে। মানে আপনার আমি বলছি কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, প্রশ্ন উত্তর পর্ব, মুলতুবি, সবগুলো ইচ্ছা আছে আপনার, মধুরতা আছে, সেটা আপনি প্রকাশ করছেন, ঠিক না, আছে। না, ইচ্ছা। আপনার এই আপনি হাসিতেই। অন্যদিকে চলে না, যাচ্ছেন। আমি ট্র্যাকের না, বাইরে না, না, যাচ্ছি না তো, আমাকে যাক, ঠিক আছে, ইচ্ছা অনিচ্ছা সেটা পরে ইচ্ছা হবে। প্রত্যেক দল মানুষের, ঠিক করলে আপনি টিকিট নেবেন। প্রত্যেকের অ্যাম্বিশন থাকবে যারা রাজনীতি করে। আচ্ছা, যে পঞ্চায়েত স্তরে করে, সে পঞ্চায়েত স্তরে স্বপ্ন দেখবে, প্রত্যেকের থাকে। বেশ। মানুষের কাজ করাটা বিষয়, পদটা বিষয় বড় জিনিস নয়, মানুষের কতটা কাজ করার মানসিকতা থাকবে, সেটা হচ্ছে বড় জিনিস। আচ্ছা, সদস্য, আমি জেলা পরিষদ প্রশ্নেই আসি। পূর্ব বর্ধমান তো গুরুত্বপূর্ণ। পূর্ব বর্ধমান জেলা পরিষদে এই মুহূর্তে আর্থিক ভাড়ার কতটা স্বয়ংসম্পূর্ণ অবস্থায় রয়েছে? মানে অন ফান্ড অন বলছেন? ফান্ড বলছি। হ্যাঁ, ওন ফান্ড বেড়েছে, অনেকটাই বেড়েছে। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ওন ফান্ড সেরকম কিছু ছিল না, হুম। একদমই, মানে মানে খুবই। কখন দায়িত্ব, যখন 13-তে বলছেন না, আপনি? 2023-এর কথা বলছি। মানে তার আগে যিনি দু যারা হাজার ছিলেন তেরোটা আমি ফান্ড বলতে রাখেনি পারবো বলছেন? না। ওন ফান্ড ছিল না সেই আচ্ছা। অংশে, সেই রকম কিছু ছিল না ওন ফান্ড। বর্তমানে ওন ফান্ড আমরা অনেকটাই বাড়াতে পেরেছি এই 2 বছরে। আচ্ছা, তিস্তর যে বলয়, সেই বলয়ের মাথায় আপনি রয়েছেন। আপনার পাশে সহকারী সভাধিপতি তিনিও আছেন, বিশ্বনাথ বাবু তিনিও আছেন। আপনার নিচে পঞ্চায়েত সমিতি, তার নিচে গ্রাম পঞ্চায়েত। আপনি কন্ট্রোল করেন তো? অবশ্যই। খোঁজ নেন মনিটরিং কাজকর্মের অবশ্যই, ক্ষেত্রে? অবশ্যই, 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 ওগুলো তো রুটিন মাফিক তো হয়েই থাকে। বেশ। আপনি খুব সিজন পলিটিক্সের মতো বলছেন, ভালোই লাগছে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অজয়ের পারে বালি আর দামোদর নদের পারে বালি আর জামালপুরের বালি। মাঝে মধ্যে ইটি শুনি আসে, তারপর শীত ঘুম হয়, তারপর চলে যায়।
অবৈধ খাদানের পরিপ্রেক্ষিতে সরকারের কোষাগার কার্যত খালি হয়ে যাচ্ছে, এবং বৈধ খাত যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু মালিকানার ক্ষেত্রে কিছু হস্তান্তর হয়ে যায়, যার ফলে মুখ্যমন্ত্রী বারবার বলছে নদীতে নামবেন না, রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। তাহলে খনিজ আইনকে উপেক্ষা করে যেগুলো চলছে সে ব্যাপারে বিংয়ের সভাধিপতি কি খবর আমরা বরাবরই আপনি হয়তো দেখেছেন, বরাবরই আমরা কড়াভাবে পদক্ষেপ নিয়েছি এবং এখনো আমাদের কাছে কোনো ইনফরমেশন এলে আমরা এডিএম এলআর কে দিয়ে এবং প্রশাসনকে দিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করাই। এবং আপনি যদি দেখেন বালির গাড়ি যেভাবে ওভারলোড যেত বেরিয়ে রাস্তায়, আপনি তো ঘুরছেন, আপনি আপনি সেইভাবে আর দেখতে পান? না, আমি তো সব জায়গায় ঘুরি, সেটা ব্যাপার না। হ্যাঁ, দেখতে আমি পান বলছি যে পূর্ব বর্ধমানে আর ওভারলোডেড গাড়ি দেখতে পান কি আর? আপনি দিনের বেলা এক আর রাতের বেলাতে তখন দাঁড়াবেন, তখন আলাদা হয়ে যাবে। যাক, সেটা তো রাত্রের খবর পেলে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে সেখানে কড়াভাবে। বহু জায়গাতে বিএলআরওদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, চাहे মঙ্গলকোট হোক, চাहे খণ্ডঘোষ হোক, চাहे বর্ধমান, সব জায়গাতে যাদের সক্রিয় ভূমিকা থাকার কথা। হ্যাঁ, এটা আমি কিছুটা আপনার সঙ্গে একমত। বিএলআরওদের আরো অ্যাক্টিভ হওয়া দরকার আর এবং আরো কড়াভাবে কাজ করা দরকার। আচ্ছা, আজকে এই অবধি মোটামুটি থাকাই উচিত, পরতে পরতে আস্তে আস্তে বাড়বে, টেম্পারেচার বাড়াবো, সেটা শ্যামাপ্রসাদ লোহারও সভাধিপতি বাড়াবে, আমিও বাড়াবো, ম্যাডাম গার্গী ম্যাডাম সেও বাড়াবে, বিশ্ববাবু সেও বাড়াবে। আমি একটু টেম্পারেচার হাই ভোল্টেজে ব্যাট করতে অভ্যস্ত। আপনাকে অভিনন্দন, আপনার আগামী দিনে যাত্রা শুভ হোক, এটুকু শুভেচ্ছা আপনাকে দিলাম। আমি সামান্য একজন সাংবাদিক, জল জঙ্গল অধিকারের প্রশ্নে আমার লড়াই চলে, আমাকে অনেকেই চেনেন, অনেকে অপছন্দ করেন, কিচ্ছু না। আমি মনে করি গণতান্ত্রিকভাবে ঠিকঠাক কথাটা বলতে পারছি কিনা। আমি কাউকে কবি খুশি কবি কাম করতে পারবেন না, আর হাম কিসি সে কাম নেই, এটা সবাই বলে, আমিও বলি কথাটা। তাই শ্যামাপ্রসাদ লোহারের শ্রীবৃদ্ধি কামনা করছি, কিন্তু আবার উল্টো দিকে আপনার দলেরই হয়তো অনেকে আমাকে সমালোচনা করবে। আমি ওর কাছে তেল পাবলি খাইনি কিছু। সঙ্গে থাকুন, কমেন্টস করবেন, একটা লাইক করবেন। আপনাদের লাইক আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে, ভারতবর্ষে বহু জায়গায় আমরা পৌঁছতে পারবো। আমার চিত্র সাংবাদিক ঐন্দিরা ব্যানার্জি, আমি নয়ন রায়, সামান্য একজন সাংবাদিক মাত্র। নমস্কার।